আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ খুব সহজেই এত সম্পদ তৈরি করতে পারে আর বাকিরা পারে না? এর পেছনে কি কোনো গোপন ফর্মুলা আছে, নাকি এমন কিছু অভ্যাস যা আসলে যে কেউ শিখতে পারে? দেখুন, সারা বিশ্বের বিভিন্ন ডেটা আর তথ্য যখন আমরা দেখি, তখন বোঝা যায় সম্পদ তৈরির পেছনে কিছু নির্দিষ্ট অভ্যাস কিন্তু নিয়মিত কাজ করে। চলুন আজ আমরা সেই অভ্যাসগুলোই একটু ঘেঁটে দেখি। তো প্রশ্নটা হলো, বিশ্বের সবচেয়ে সফল মানুষগুলো প্রতিদিন এমন কি করেন যা তাদেরকে বাকিদের থেকে আলাদা করে তোলে? আসলে এটা কোনো ম্যাজিক বা গোপন ব্যাপার নয়। ব্যাপারটা হলো কিছু শক্তিশালী সিস্টেম আর নিয়ম মেনে চলা, যা কিন্তু যে কেউ নিজের জীবনে কাজে লাগাতে পারে। দেখুন, একটা বাড়ি বানানোর মতো সম্পদ তৈরি করাটাও কিন্তু একটা ধাপ মেনে চলে। এই পুরো যাত্রায় আমরা প্রথমে ভিত্তি মানে মাইন্ডসেট বা মানসিকতা নিয়ে কথা বলবো, তারপর দেখব এর ইঞ্জিন মানে টাকা পয়সা ম্যানেজ করার কৌশল, এরপর ঋণের সঠিক ব্যবহার, আর সব শেষে নিজের জন্য একটা পার্সোনাল সিস্টেম কিভাবে বানানো যায় সেটাও আলোচনা করব। তো আমাদের প্রথম ধাপ হলো ভিত্তি, মানে একটা সম্পদশালী মানসিকতা তৈরি করা। কারণ আসল খেলাটা কিন্তু ব্যাংকে না, আমাদের মাথায় শুরু হয়। টাকা পয়সা আর নিজের উন্নতি নিয়ে আমাদের চিন্তাভাবনাটাই হলো সবচেয়ে জরুরি প্রথম স্টেপ। ধনীদের মধ্যে একটা অভ্যাস প্রায় সবার মধ্যেই দেখা যায়, আর সেটা হলো ক্রমাগত শেখা। ওয়ারেন বাফেটের এই বিখ্যাত কথাটা দেখুন। উনি বলছেন, জ্ঞান নাকি চক্রবৃদ্ধি সুদের মতো বাড়ে। ভাবা যায়? শুধু উনিই নন, বিল গেটস বছরে প্রায় 50টা বই পড়েন। আর এলান মাস্ককে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি রকেট বানানো কিভাবে শিখলেন, তার উত্তরটা ছিল খুব সহজ কিন্তু অনেক গভীর: আমি বই পড়ি। আর এই মানসিকতার একটা বিশাল অংশ জুড়ে আছে কিন্তু আবেগ। হান্টিংটন ব্যাংকের একটা গবেষণা বলছে, যারা অনেক বেশি ধনী তারা বিনিয়োগ বা ব্যবসার মতো আর্থিক সিদ্ধান্তে আবেগকে একদম পাত্তা দেন না। মানে শেয়ার বাজার পড়ে গেলে তারা ভয় পেয়ে সব বেচে দেন না, বরং লম্বা সময়ের কথা ভাবেন আর প্রত্যেকটা ভুল থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করেন। আচ্ছা, মানসিক ভিত্তি তো না হয় তৈরি হলো, কিন্তু এবার তো সেই যন্ত্রটা লাগবে যেটা দিয়ে সম্পদ তৈরি হবে। মানে সেই প্র্যাকটিক্যাল অভ্যাসগুলো যা আপনার টাকার মেশিনটাকে সবসময় চালু রাখে। এখানেই কিন্তু সাধারণ মানুষ আর ধনীদের মধ্যে আসল পার্থক্যটা চোখে পড়ে। বেশিরভাগ মানুষ কি করে, মাস শেষে আয় থেকে সব খরচ বাদ দিয়ে যা বঁচে থাকে সেটা জমানোর চেষ্টা করে। কিন্তু ধনীরা ঠিক এর উল্টোটা করেন। তাদের কাছে সঞ্চয় বা সেভিংস হলো প্রথম এবং সবচেয়ে জরুরি খরচ। তারা আয় করার সাথে সাথেই জমানোর টাকাটা আগে সরিয়ে ফেলেন। এই পদ্ধতিটাকে বলা হয় পে ইয়োরসেলফ ফার্স্ট। এটা কিন্তু খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা পদ্ধতি। প্রসেনজিৎ পালের মতে, মাইনে পাওয়ার দিনই একটা অটোমেটেড সিস্টেম করে রাখা উচিত, যাতে আপনার আয়ের একটা নির্দিষ্ট অংশ সাথে সাথে অন্য একটা সেভিংস অ্যাকাউন্টে চলে যায়। আর চালাকিটা হলো, ওই অ্যাকাউন্টের কোনো ডেবিট কার্ড বা অনলাইন অ্যাক্সেস রাখবেন না। তাহলে টাকা তোলা কঠিন হবে আর জমানোটা নিশ্চিত হবে। আর হ্যাঁ, একটা ইমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল তো থাকতেই হবে। তবে বিশেষজ্ঞরা এখানে একটা জরুরি কথা বলেন। তারা শুধু ৩ থেকে ৬ মাসের খরচের টাকা জমাতে বলেন না, বরং ৩ থেকে ৬ মাসের পুরো আয়ের সমান টাকা জমাতে বলেন। এটা কিন্তু আপনাকে অনেক বড় একটা সুরক্ষা দেবে। এবার চলুন এমন একটা বিষয় নিয়ে কথা বলি যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। আমরা ভাবি ধনীরা হয়তো ঋণ বা লোন থেকে দূরে থাকেন, কিন্তু সত্যিটা হলো তারা ঋণ থেকে পালান না, বরং ঋণকে খুব বুদ্ধি করে নিজের উন্নতির একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। আমাদের দেশে এখন যে জিনিসটা খুব বেশি দেখা যায় সেটা হলো এই ইএমআই ট্র্যাপ। মানে নতুন ফোন, দামি গাড়ি বা কোনো গ্যাজেটের জন্য নেয়া ছোট ছোট ইএমআইগুলো আমাদের আয়ের একটা বড় অংশ নিয়ে নেয়। আর এই টাকাটা যদি আমরা কোথাও বিনিয়োগ করতাম, তাহলে হয়তো ভবিষ্যতে কয়েক গুণ বেড়ে যেত। এটাই হলো ফাঁদ। তার মানে আসল খেলাটা হলো ভালো ঋণ আর খারাপ ঋণের পার্থক্যটা বোঝা। ভালো ঋণ হলো সেটা যা দিয়ে আপনি এমন কিছু কিনছেন যার দাম ভবিষ্যতে বাড়বে, যেমন ব্যবসার জন্য লোন বা ভাড়ার জন্য বাড়ি। আর খারাপ ঋণ হলো সেটা যা দিয়ে এমন কিছু কেনা হয় যার দাম কেনার পর থেকেই কমতে শুরু করে, যেমন একটা নতুন গাড়ি বা লেটেস্ট মডেলের ফোন। শুধু টাকা পয়সার হিসেব নয়, সফল ব্যক্তিরা তাদের সময়, শক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও দারুণভাবে ম্যানেজ করেন।
এর জন্য তারা আর নিজেদের জীবনে কিছু নির্দিষ্ট সিস্টেম বা রুটিন তৈরি করে নেন, যাতে তাদের মানসিক শক্তি এক ফোঁটাও নষ্ট না হয়। এই ব্যাপারে ওয়ারেন বাফেটের একটা দারুণ নিয়ম আছে, যেটাকে বলা হয় 25/5 রুল। উনি বলেন, আপনার জীবনের সবচেয়ে জরুরি 25টা লক্ষ্য আগে লিখুন, তারপর তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা বেছে নিন, আর বাকি 20টা, সেই 20টা লক্ষ্যকে যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে, কারণ ওগুলোই আপনার আসল লক্ষ্য থেকে মনোযোগ সরিয়ে দেবে। ঠিক যেমন স্টিভ জবস বলতেন, 1000টা জিনিসকে না বলতে পারাটাও সাফল্যের একটা বড় চাবিকাঠি। আসলে সফল মানুষরা বোঝেন যে আমাদের প্রতিদিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা সীমিত। একে বলে ডিসিশন ফ্যাটিগ। এই কারণে মার্ক জাকারবার্গ প্রতিদিন একই রকম পোশাক পরেন, যাতে সকালে কি পরবেন এই ছোট সিদ্ধান্তটা নিতে না হয়। বা জেফ বেজোস এমনভাবে মিটিং করেন যাতে 2টো পিৎজা দিয়ে সবার হয়ে যায়। এই ছোট্ট ছোট সিস্টেমগুলো তাদের মানসিক শক্তি বাঁচিয়ে রাখে আরও বড় এবং জরুরি সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর একটা খুব জরুরি বিষয় হল, সম্পদ তৈরির এই যাত্রাটা কিন্তু একা একা করা প্রায় অসম্ভব। হান্টিংটন ব্যাংকের তথ্য অনুযায়ী সফল ব্যক্তিরা সবসময় নিজেদের পাশে আর্থিক উপদেষ্টা, ট্যাক্স বিশেষজ্ঞ এবং ভালো পরামর্শদাতাদের একটা টিম রাখেন, যারা তাদের সঠিক রাস্তাটা দেখাতে সাহায্য করে। আমরা আলোচনার প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ তো অনেক কিছু জানা হলো, অনেক নিয়ম আর কৌশলের কথা শোনা হলো। এখন আসল প্রশ্নটা হলো, শুরুটা হবে কিভাবে? জ্ঞানকে কাজে লাগাতে হবে তো, তাই না? তাহলে পুরো ব্যাপারটাকে যদি এক জায়গায় আনি, তাহলে কি দাঁড়ায়? প্রথমত, একটা শক্ত মানসিকতা তৈরি করতে হবে। দ্বিতীয়ত, টাকা জমানোর জন্য একটা অটোমেটেড যন্ত্র বানাতে হবে। তৃতীয়ত, ঋণকে বুদ্ধি দিয়ে ব্যবহার করতে শিখতে হবে। আর সবশেষে নিজের জন্য একটা সিস্টেম তৈরি করতে হবে, যা আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন, এই যে এতগুলো অভ্যাসের কথা বলা হলো, এর মধ্যে এমন কোনটা আছে যা খুব সহজ এবং যা আগামী 24 ঘন্টার মধ্যে শুরু করে দেওয়া যায়? একটু ভেবে দেখুন তো। শুরুটা কিন্তু আপনাকেই করতে হবে, আর জ্ঞানকে কাজে পরিণত করার প্রথম ধাপটা আজই নেওয়া যেতে পারে।